15.5 বছরের অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা। আমার পারিবারিক খরচ অনেক ক্ষেত্রে তারা সঞ্চয় করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, রাজপথে বাস্তবায়নের নেতৃত্ব দিতেন, তাদের সবাইকেই তো কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তো সেজন্য আন্দোলন তো থেমে থাকেন। আমাদের 60 লক্ষের উপরে নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সত্যিকার অর্থে নয়া দিগন্ত হিসেবে জাতির সামনে উপস্থিত হয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া দিগন্ত থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আজ আমরা কথা বলবো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সাথে। কথা বলবো বিএনপির বর্তমান অবস্থা, দেশের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাথে ভারতের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে। 15.5 বছরের সময় আপনি বহুবার জেল খেটেছেন। এই যে জেল খাটা, জেলের বাইরে থাকা, 15.5 বছরের অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা যদি। ধন্যবাদ। আমি কারাগারে ছিলাম মোট 2167 দিন, অর্থাৎ 6 বছর থেকে 23 দিন কম। এটা দফায় দফায়, একবারে নয়, দফায় দফায় এই সময়টা পূর্ণ হয়েছে। তো এই দিনগুলোতে, এই মাসগুলোতে, এই বছরগুলোতে বিচিত্র রকমের অভিজ্ঞতা হয়েছে। সেই বিচিত্র অভিজ্ঞতার মধ্যে কিছু অভিজ্ঞতার জন্য আমি এই যে পলাতক সরকারের প্রতি কৃতজ্ঞ। তাদের অ্যাডমিনিস্ট্রেশন বা তাদের যে কাঠামোগত ব্যবস্থাটা তখন ছিল, তাদের কাছে কৃতজ্ঞ। কারণ তারা আমার পারিবারিক খরচ অনেক ক্ষেত্রে তারা সঞ্চয় করে দিয়েছেন। এটা আমার একটা বড় উপকার তারা করেছেন। কারণ আমি কোনো টাকা পয়সা ছাড়া সরকারের খাবার খেয়েছি, কোনো টাকা পয়সা ছাড়া সরকারের গাড়িতে জেলখানা থেকে আদালতে এসেছি, আদালত থেকে আবার জেলখানায় গিয়েছি। আমাকে থাকার জন্য ভালো কক্ষ দেওয়া হয়েছে, ভালো বাথরুম দেওয়া হয়েছে, তারপরে সেখানে শোয়ার ভালো ব্যবস্থা করা হয়েছে, ফ্যান ছিল, বিদ্যুৎ ছিল, কোনো রকমের বিভ্রাট ঘটেনি, গোসল করার ব্যবস্থা ছিল, অজু করার, নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তো এই জিনিসগুলো আমি বাসায় করতে গেলে তো আবার একটা ব্যয় নির্বাহ করতে হতো, সেটা আগের সরকার করে দিয়েছে। এই জন্য আমি তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমার পরিবারও সম্ভবত আমার এইটা উত্তরটা শুনলে তারাও একটু মুচকি হাসবে যে হ্যাঁ ঠিকই তো, একদিক থেকে তো কথাটা সত্যি। আর দুঃখজনক অভিজ্ঞতা হলো যে প্রচণ্ড শীতের মধ্যে কাশিমপুর কারাগার থেকে আমাকে কিন্তু একটা দিনের জন্য কখনোই, যতবার গ্রেফতার হয়েছি আমি ছিলাম সেই পুরনো নাজিমউদ্দিন রোডের জেলখানায়, আর না হয় কাশিমপুরে, আর এর বাইরে ছিলাম রংপুরে, বরিশালে, এইসব জায়গায়। যে এই এক এক কারাগারে এক এক রকমের অভিজ্ঞতা হয়েছে। তবে কারাগারের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাটা হচ্ছে যে যখন কারাগারে থাকা অবস্থায় যদি কোনো বন্দির সাজা হয়ে যায়, শাস্তি দেওয়া হয় আদালত থেকে, তখন আমাদের নির্দিষ্ট ভিআইপি সেল থেকে যখন সাধারণ সেলে স্থানান্তর করা হয়, ওই সময়কার কষ্টটা খুব অবর্ণনীয়। আর সেটা যদি হয় আবার প্রচণ্ড শীতকালের মধ্যে। কারণ আপনারা যারা জানেন যে কাশিমপুর জেলখানায় যেহেতু বহু গাছগাছালি ভর্তি, এটা বেগম খালেদা জিয়ার শাসনকালে এই জেলখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রচুর বৃক্ষ উনি লাগানোর ব্যবস্থা করেছিলেন। এই প্ল্যান্টেশনের কারণে ওখানে শীত অনেক বেশি ঢাকার চেয়ে এবং অন্যান্য জায়গার চেয়ে। ওই শীতের দিনে কিংবা শীতের রাতে পানি গরম করার ব্যবস্থা ছিল না, ঠান্ডা পানিতে অজু, ঠান্ডা পানিতে গোসল, অবর্ণনীয় একটা দুঃখ এবং কষ্টের বিষয় ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে এই শাস্তিগুলো পেতে হয়েছে। এটা তো পাওয়া উচিত ছিল না। দুষ্কৃতিকারীর যারা, তারা অনেকে তখন ঘুরে বেরিয়েছেন, এখনও আড়ালে আবডালে অনেকে ঘুরে বেড়ান, কিন্তু শুধু রাজনীতি করার অপরাধে ভিন্ন মতের কারণে আমাদেরকে এই যন্ত্রণা সইতে হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক মোটামুটি একটা অস্থিরতার মধ্যেই বিএনপি রাজনীতিটা কোন পথে এগোচ্ছে আর কি? না, বিএনপির রাজনীতিটা আগে যে পথে ছিল সেই পথে এগোচ্ছে। আপনি যদি সারা পৃথিবীর ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে সত্যিকার অর্থে যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে তাদের কোনো প্রকৃত বন্ধু হয় না। দেশের বাইরে তাদের কোনো প্রকৃত বন্ধু থাকে না, জনগণের বাইরে কোনো কোটারি গোষ্ঠীও তাদের কখনো পরীক্ষিত বন্ধু হয় না। সেদিক থেকে বিএনপি একটা চরম পরীক্ষার সম্মুখীন পদে পদে হয়েছে। আর বিএনপির শুরু থেকে আজ পর্যন্ত পথ চলার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী এবং গর্বের ইতিহাস সেটা হলো ক্ষমতায় থাকাকালীন সময়ের যে দলের জন্ম হয়, সেই দল সাধারণত পরবর্তীতে বিরোধী দলে গেলে ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়। ধীরে ধীরে এটার হ্রাস পেতে থাকে, এটা সমর্থন এবং কাঠামো। বিএনপি কিন্তু সেই জায়গাটা ঠিক উল্টো ইতিহাস রচনা করেছে। বিএনপি বরং ক্ষমতায় থাকাকালীন সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী, এখন অনেক বেশি জনসমর্থন পুষ্ট, এখন অনেক বেশি নেতাকর্মীদের ভারে বা নেতাকর্মীদের পদভারে বিএনপি সমৃদ্ধ।
আওয়ামী লীগ এক ব্যক্তিকে কেন্দ্র করে যে ব্যবসা যে বাণিজ্য করেছে, যেটা হচ্ছে জাতির কাছে ঘৃণিত হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতাকে নিয়ে আপনাদের ভাবনাটা কি আগামী দিনে? বিএনপির প্রতিষ্ঠাতাকে নিয়ে আমাদের যে ভাবনা সেটা আমরা আগেও দেখিয়েছি। কারণটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন গণতন্ত্র মুক্তি পেল 1991-96 সনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান সাহেব নিহত হয়েছেন, শহীদ হয়েছেন 1981-তে। 10 বছর পরে আমরা দেশ পরিচালনা করেছি। তার পরবর্তীতে আবার আমরা দেশ পরিচালনা করেছি, আবার 2001 থেকে 6-এ করেছি। আমরা এই সময়টাই কিন্তু জিয়াউর রহমানের নিহত হওয়ার দিনটিতে হরতালও দেই নাই, সরকারি ছুটিও ঘোষণা করি নাই, এবং কোথাও জিয়াউর রহমানের নামে এইটা করতে হবে, ওইটা করতে হবে, স্কুল কলেজ তার মুরাল করতে হবে, তার স্ট্যাচু করতে হবে, এই দিকগুলোতে কিন্তু আমরা যাইনি। অর্থাৎ ব্যক্তি পূজা না, জিয়াউর রহমান তার কর্মকাণ্ডের মধ্য থেকেই মানুষের হৃদয়ে যেন চিরভাস্বর হয়ে থাকে, সেই কাজগুলোতে আমরা অগ্রাধিকার দিয়েছি। যেমন আজকের যে সংস্কার নিয়ে এত তোড়জোড় সারা দেশে, এবং এই সংস্কার নিয়ে যে এত কথাবার্তা, এই সংস্কারের প্রথম উদ্যোক্তা হচ্ছেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। কারণটা হচ্ছে উনি যে 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফা কর্মসূচি এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া 2030 ভিশন যেটাকে বলা হয় সেইটা, এবং পরবর্তীতে আমাদের বর্তমান নেতা তারেক রহমান সাহেব কর্তৃক প্রদত্ত 27 দফা, যেটা এখন 31 দফায় পরিণত হয়েছে সবার সঙ্গে আলাপ আলোচনার পরে, এই সংস্কারই কিন্তু এখন এই সরকারেরও পুঁজি, এই সংস্কারই কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও পুঁজি। সবাই সংস্কারের কথা বলে, কিন্তু সংস্কারের অগ্রপথিক কিন্তু বিএনপি। এজন্য আমি বলেছি যে জিয়াউর রহমান শুরু তার নামের উপরে বা তার ব্যক্তি পূজার উপরে আমরা কিছু করেছি, এমন প্রমাণ খুব ছোট আকারে হয়তো কেউ দেখাতে পারবে। জাতীয় পর্যায়ে আমরা এটা নিয়ে বিকিকিনি করিনি, যেটা আগের পলাতক সরকার যেটা করেছে। আপনি একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ। আওয়ামী লীগ এখন বিএনপির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, অনেকে বলছে বিএনপির ভিতরেই প্রবেশ করবে, কিভাবে দেখেন? না, এটা এখন ধরেন আওয়ামী লীগ যারা করে বা করেছে, শতভাগ মানুষ খারাপ এমনটা তো জোর দিয়ে বলা যাবে না। যদি 0.1% মানুষও ভালো থাকে, আছে তো নিঃসন্দেহে। তারা যদি বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপিতে যোগ দিতে চায় তো ক্ষতি কি? কিন্তু দুষ্ট খত সম্পন্ন যে লোকেরা যারা কুকীর্তি করেছে ছোটোখাটো আকারের বা বড় আকারের, তারা এসে যদি অগোচরে ঢুকে পড়ে তো সেইটার সম্ভাবনা গোড়াতেই আমরা আটকে দেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো করেছি। জেলা, থানা এবং ইউনিট পর্যায়ে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে কোনো যোগদান অনুষ্ঠান করা যাবে না দলে, কাউকে নতুন করে যোগদানের ব্যবস্থা দলে করা যাবে না। আমরা কিন্তু লক্ষ্য করবেন 5ই আগস্টের পরে কিন্তু বিএনপিতে নতুন করে কেউ যোগ দেয়নি, সেটা করা যাবে না বলা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেছেন যেটা, সেটা হলো আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি কারোর মধ্যে আওয়ামী অ্যাটিটিউডের কারণে কিছু সংক্রামিত হয়ে কোনো খারাপ কাজ করার উদাহরণ তারা সৃষ্টি করেছেন, এমনটা হয়েছে, এরকম প্রায় 1,500 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ছোটোখাটো অপরাধের ক্ষেত্রেও আমরা আমাদের নেতাকর্মীদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। সুতরাং আওয়ামী লীগ শুধু না, আওয়ামী চরিত্রের যারা, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা শুরু থেকেই ব্যবস্থা নেওয়া শুরু করেছি। আরেকটা বিষয় অনেকে বলছে যে হচ্ছে বিএনপিকে হাইলি পেড করে পদ কিনে নেবে, রাজনীতির আলোচনায় রয়েছে যে হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? এরকম যদি কোনো নির্দিষ্ট উদাহরণ থাকে তাহলে অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাকে এই প্রসঙ্গে আমি বলি, বিএনপি কিন্তু একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, বহু শ্রেণী পেশার মানুষের এখানে সমাবেশ। এটা কোনো ক্যাডার বেসড পলিটিক্যাল পার্টি না, যেরকম ক্যাডার বেসড পার্টি আমাদের বাংলাদেশে আছে 2-1টা, কিন্তু সেরকম যেহেতু না, বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাস করা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই 3টি জিনিসের উপরে আস্থা তাদের আছে, তারাই এ দল করতে পারে। সুতরাং সেইখানে প্রাথমিক পর্যায়ে যদি কোনো রকমের বাছাইতে ভুল হয়, পরবর্তী একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটা ধরা পড়ে যায়। আমরা সেই ফিল্টারাইজেশনের ব্যবস্থাটা কিন্তু করেছি। একটু ভিন্ন বিষয়ে আসি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পরিকল্পনা কি? আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নতুন কোনো পরিকল্পনা নেই। আমাদের স্ট্রাকচার যেভাবে ছিল বিভিন্ন জায়গায়, এবং তার মধ্যে 2018-তে সর্বশেষ যারা নির্বাচন করেছেন তারা, এবং তার পরবর্তী যে নেতৃত্ব গড়ে উঠেছে তারা, এদের মধ্য থেকে যারা আন্দোলন সংগ্রামে অগ্রপথিক হিসাবে ছিলেন, যাদের ত্যাগ, যাদের তিতিক্ষা এবং দলের প্রতি যাদের নিবিড় শ্রম রয়েছে, বিনিয়োগ করা রয়েছে, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে এখানে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনের ক্ষেত্রে। তারপরেই শুরু হবে আমাদের সেই মূল সংস্কারের কাজ। নির্বাচিত সরকার হিসাবে যে সংস্কারের রূপরেখা আমরা দিয়েছি,
সেই কাজগুলো আমরা শুরু করব। আপাতত এই পর্যন্তই চিন্তা। বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে, নেতা হিসেবে কে এগিয়ে আসবে? দেখুন, এটা বিএনপি কিন্তু যৌথ নেতৃত্বে এতদিন চলেছে। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, গণমাধ্যমে আছেন, আপনারা ভালো করে জানেন যে তারেক রহমান সাহেবই প্রথম ব্যক্তি যিনি প্রতি সপ্তাহে একটি করে স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছেন, অর্থাৎ আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি। এই স্ট্যান্ডিং কমিটির সঙ্গে প্রতি সপ্তাহে উনি কমপক্ষে একটি মিটিং করেছেন, কোনো কোনো সপ্তাহে দুটিও করেছেন, অর্থাৎ একটা যৌথ নেতৃত্বের মাধ্যমে দল পরিচালনা করেছেন। আর বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার পরেও তিনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং এই যে জাতীয় স্থায়ী কমিটি যারা আছে, গুরুতর সিদ্ধান্তগুলো তারাই নেবেন প্রাথমিকভাবে, পরে নির্বাহী কমিটিতে যারা রয়েছেন তারা এগুলোর বাস্তবায়ন করবেন। এখানে কে আগে কে পরে এটার আলোচনার কোনো সুযোগই নেই, সমান্তরালভাবে এটা চলবে, যুগপদ চলবে, যৌথভাবে। বিএনপির মাঝে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছে একরকম চিন্তা করতেছেন, খালেদা জিয়া একরকম চিন্তা করতেছে, তারেক রহমান একরকম চিন্তা করতেছে। এই যে সমন্বয়হীনতা, এটা কেন হচ্ছে আপনাদের? না, এটাকে সমন্বয়হীনতা বলতে পারবো না। আপনি গণতন্ত্রের সৌন্দর্য বলতে পারবেন এটাকে। এটা দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা হচ্ছে, অর্থাৎ মতবিরোধও হচ্ছে, আবার সমাধানও হচ্ছে। মতবিরোধের পরে সংখ্যাগরিষ্ঠের যেটা মতামত সেটা কিন্তু আবার পালন করছেন যিনি বিরোধিতা করেছেন তিনিও। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হবে 2016-তে আমরা সর্বশেষ যে জাতীয় কাউন্সিলটি করেছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ওই কাউন্সিলে আমাদের লোগোতে একটি স্লোগান ছিল, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা ওইটাকে হৃদয়ে ধারণ করেই এখনো এগুচ্ছি। 5 আগস্টের পর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মনে করছে তারাই ক্ষমতায় চলে এসেছে এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয়ে বলা যায় যে হচ্ছে চাঁদাবাজির অভিযোগ, টেন্ডারবাজির অভিযোগ। এই যে এটা একটা মানে শক্তিকে রূপান্তরিত করে ফেলেছে, এটা কিভাবে দেখছেন আপনি? বিএনপির একটি বড় রাজনৈতিক দল একটি বড় ফলবান বৃক্ষের মতো। এই গাছের মধ্যে টসটসে ফল আছে, এই গাছটা দেখতে বেশ হৃষ্টপুষ্ট। যেমন অর্জুন গাছের ছাল, দেখবেন যে অর্জুন গাছের কোনো গাছে আপনি চামড়া পাবেন না, ছাল সব তুলে নিয়ে যায় মানুষে। গাছটা কিন্তু অটল দাঁড়িয়ে থাকে। একটা ফলবান বৃক্ষে ঢিল পড়বে, ওই গাছটা ধরে ঝাঁকি দিয়ে ফল পেরে নেবে, ওই গাছের উপরে পেরেক মারবে, ওখান থেকে রস বের করা যায় কিনা। তো এটা তো বিএনপির পক্ষে স্বাভাবিক। বিএনপিতে যদি কেউ ছোট একটা অপরাধও করে সেটা বড় করে দেখানোর জন্য তো অনেক রাজনৈতিক দল এই দেশে আছে যারা খুব ব্যস্ত এই জিনিসগুলো প্রচার করার জন্য। তিল হলে পরে তাল করে এটাকে প্রচার করে। আমরা মাঠ পর্যায়ে তদন্ত করেও দেখেছি যে হ্যাঁ, ঘটনা ঘটেছে, কিন্তু যেভাবে বা যে পরিমাণে বা যে বিস্তৃত আকারে বলা হচ্ছে এতটা না। আমাদের দলের মধ্যে যে সবাই খুব ভালো সাধু সন্ত এমন তো না, দুষ্টগ্রহ নিশ্চয়ই কিছু না কিছু আছে, কিন্তু আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নিয়ে সেটা আবার দেখাচ্ছি আমরা যে হ্যাঁ, ব্যবস্থা নেওয়ার ফলে এই জিনিসটা এখানে বন্ধ হয়েছে। সুতরাং এটা নিয়ে বিশৃঙ্খলা বা অন্য কোনো কিছু না, এটা সহজাতভাবেই মানুষের মধ্যে কিছু লোভ, কিছু হিংসা, কিছু প্রতিশোধ পরায়ণতা এগুলো তো থাকবেই। তার বহিঃপ্রকাশ কম বেশি হতে পারে না এত বছরের নির্যাতনের পরে, এটাই তো স্বাভাবিক। আর বিএনপি যেহেতু একটি বড় একটি ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে, সুতরাং বিএনপি গায়ে আঁচড় কাটার এত পড়বে, দাগ পড়বে, এটাই একটু স্বাভাবিক। অনেকে বলছে 15 বছর হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, বিএনপি সেই জায়গাটা দখল করতে যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে সমস্যা। শোনেন, সমান্তরাল করে ফেলার যে একটা ব্যাপার, তার পেছনেও কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল জড়িত আছে। কেউ কেউ বলছেন যে এ গেছে, বি আসছে, কেউ কেউ বলছেন যে মুদ্রার এপিট ওপিট। এই কথাগুলো যদি মেনেও নেই, তা মুদ্রার সমতল পিঠে কারা আছে সেটার প্রমাণ তো আমরা আজকে পর্যন্ত পেলাম না। ধর্মের কথা বলে রাজনীতি করা সেটাও তো শোভনীয় না, আবার সমাজতন্ত্রের নামে রাজনীতি করা সেটাও শোভনীয় না, কারণ দুটোই এদেশে ব্যর্থ হয়েছে 1971-এর মুক্তিযুদ্ধের সময়। 1971-এর মুক্তিযুদ্ধ যেটা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার, সবচেয়ে বেশি অহংকারের বিষয়, সে জায়গায়ও কিন্তু ধর্মীয় রাজনীতি ফেল করেছে। সেখানে কিন্তু আবার সমাজতন্ত্রের রাজনীতিও ফেল করেছে পরবর্তীতে, কারণ মাঝখানে আছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের ধারক বাহক হলো বিএনপি। সুতরাং এই অপবাদগুলো তো আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে, আমরা এগুলো নিতেও প্রস্তুত, কিন্তু আমরা কাজ করে দেখাবো যে না, এগুলো অহেতুক আমাদের উপরে চাপানো হয়েছে, এর মধ্যে কোনো যথার্থতা নেই। বিশ্বজুড়ে জাতীয়তাবাদ কিন্তু খুব বেশি প্রতিষ্ঠিত না, সেখানে আপনি এত কনফিডেন্সিয়ালি বলতে পারছেন যে হচ্ছে বাংলাদেশ এটা আবারও ফিরে আসবে বা হচ্ছে আপনারা সরকার গঠন করতে পারবেন। এটা কি কোনো দেশের ইঙ্গিতে বলছে না নিজস্ব দলের পাওয়ারে বলছে? না, নিজস্ব দলের আমাদের স্বকীয়তার কারণে বলছি। কারণটা হচ্ছে বিএনপিতে যে বললাম না যে আগুনে পুড়ে পুড়ে একদম খাঁটি অঙ্গারের মতো হয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছে,
এই নেতৃত্বের যে বিকাশমান চিন্তাভাবনা এবং তথ্য প্রযুক্তির যে সংমিশ্রণ, এই দুটাকে মিলে কিন্তু ভবিষ্যতে বিএনপির নেতৃত্বের গোটা কাঠামোটা আপনারা দেখতে পাবেন। আমরা তরুণদেরকে অন্তর্ভুক্ত করছি বেশি করে, আমরা যুবকদের কাছ থেকে চিন্তাভাবনা ধার নিচ্ছি এবং এক কথায় বলছি যে বয়স্কদের মস্তিষ্ক এবং তারুণ্যের শক্তি, এই দুটোকে একত্র করেই আমাদের সামনের দিনে পথ চলার নির্দেশনা হবে। বিএনপি ছেড়ে যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া চলছে কিনা? না, আমরা কোনো প্রক্রিয়া করছি না। তবে তাদের বেলায় আমার একটা কথা আছে তাদের জন্য, এটা উপদেশও নয়, এটা জীবন থেকে শিক্ষা নেওয়া একটি বাক্য। এ লিডার ইজ হি, অথবা হি ইজ দ্য লিডার হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। এটা যারা চলে গেছেন তারা যদি বোঝেন তাহলে তো তারা নিজেরাই আসতে চাইবেন, আমাদের তো তাগিদ অনুভব করার কোনো প্রয়োজন আছে মনে করি না। তারা ফিরে আসলে কি স্ব অবস্থানে আবার ফিরতে পারবেন কিনা? তাদের অবস্থানগুলো যারা, সেই শূন্যস্থানগুলো যাদের দ্বারা পূরণ করা হয়েছে তাদেরকে তো আমরা অবজ্ঞা করতে পারবো না, অসম্মান করতে পারবো না। ওনাদেরকে সম্মান করবো আসলে, বা যদি সিদ্ধান্ত হয় যে না ওনাদেরকে দলে যোগদানের সুযোগ দিলেও প্রাথমিক অবস্থায় রাখা হবে, সেটাও মানার জন্য ওনাদেরকে অনুরোধ করব। এই যে বসন্তের কোকিল যারা, তাদেরকে নিয়ে আপনার মতামতটা কি? বসন্তের কোকিলটা তো থাকবেই, সারা পৃথিবীতেই বিভিন্ন সময় এটা দেখা গেছে। আপনি ৭১-এর মুক্তিযুদ্ধের পরেও দেখেন 16 ডিভিশন নামে কত ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম হয়েছিল তখন, অথচ তারা একটা দিনের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এরকম বহু লোকের সার্টিফিকেট আছে। আবার এরশাদ পতনের পরে আমরা দেখলাম যে সর্বশেষ এরশাদ বিরোধী আন্দোলনের যে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলটি আমরা করেছিলাম, কেন্দ্রীয় মিছিল, সেটি তো আমার আমার জানা মতে যতদূর মনে পড়ে আমার 32 জন ছিলাম আমরা অংশগ্রহণকারী। কিন্তু 4 তারিখ থেকে 6 তারিখ এই দুদিনের মধ্যে রাস্তায় কয়েক লক্ষ লোক নেমে আসলো। এখন তাদেরকে আমি কি বলবো? সুতরাং এই যে নব্য যারা বিপ্লবী, এই নব্য বিপ্লবীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর এটা যুগে যুগে কালে কালে হয়েছে, এটার মধ্যে থেকেই বাছাই করে নিতে হবে, কোনো উপায় নেই। জুলাই বিপ্লবকে আপনি অভ্যর্থন বলবেন না হচ্ছে বিপ্লব বলবেন? না, জুলাই বিপ্লবকে আমি বিপ্লবই বলবো। বিপ্লব বলবো এই কারণে, বিশ্বখ্যাত চে গুয়েভারার যে মুক্তি আন্দোলন, সেটা তিনি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তাকে যখন মিস্টার ফিডেল ক্যাস্ট্রো বলছিলেন যে আমার মন্ত্রিসভায় আসেন, তখন কিন্তু তিনি যোগদান করেননি। তিনি বলেন যে না, আমার এই মুক্তির লড়াই থামবে না, এটা চলবে। তিনি চলে গিয়েছিলেন উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এবং সেইখানেই তিনি নিহত হয়েছিলেন বলিভিয়ার জঙ্গলে। তো এটাও কিন্তু একটা বিপ্লব। আমাদের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় বিপ্লব 1971-এ। এটার চেয়ে বড় কিছু হতে পারে না। ওই ধারাবাহিকতায় সেই 1971-এর মুক্তিযুদ্ধের আলোকের মতোই এক ঝলক আলোর ঝলকানি হয়ে আমাদের সামনে জুলাই আগস্টের অভ্যুত্থানটা এসেছে। আমরা এটাকে সম্মান করি, মান্য করি, এই তরুণদেরকে ভালোবাসি। এই দুটোর সংমিশ্রণ ঘটিয়েই তো আমাদেরকে এগোতে হবে, কারণ বিপ্লবেরও তো বহুমাত্রিকতা আছে। এই বহুমাত্রিকতার মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 1947-এ যেটা হয়েছিল, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত দুটি নামে, হিন্দুস্তান বা ইন্ডিয়া নামে, সেটাও কিন্তু এক ধরনের বিপ্লব ছিল, কিন্তু সশস্ত্র বিপ্লব ছিল না সেটা। আবার এই পাশাপাশি কিন্তু সশস্ত্র বিপ্লব শুরু করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অনুশীলন এবং যুগান্তরের নেতাকর্মীরা তারা শারীরিক কসরত করতেন, তারপরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন। এটা কিন্তু সমান্তরালভাবে চলেছে, কিন্তু পরবর্তীতে আরবিট্রেশনের মাধ্যমে দুটো দেশ স্বাধীন হয়েছে। আবার সেই দেশ থেকে আমরা যে স্বাধীনতাটা লাভ করেছি বাংলাদেশ, সেটা ছিল কিন্তু সশস্ত্র সংগ্রাম, এটাও বিপ্লবের একটা অংশ। আবার 71-এর সেই ধারাবাহিকতায় জুলাই আগস্টের যে অভ্যুত্থান বা জুলাই আগস্টের যে আমাদের জাগরণ, সেই জাগরণটাও বিপ্লবের একটা ধারাবাহিকতা। কারণ এই ধারাবাহিকতা তো বিএনপির নেতৃত্বে আন্দোলনরত দলগুলো শুরু করেছে আরও 16 বছর আগে। সেই পথের এক জায়গায় এসে যখন ক্রস রোডে মিলে গেছে, এই ক্রস রোডে ক্রস ফায়ার হয়েছে, ফলাফল চলে এসেছে। বিপ্লবের ইস্তেহার থাকে, তো এই যে আপনার জুলাই বিপ্লব বলছেন আপনি, এটা কি কোনো ইস্তেহার ছিল পূর্ব পরিকল্পিত? জুলাই বিপ্লবের পূর্ব পরিকল্পিত কোনো ইস্তেহার না থাকলেও একটা আকাঙ্ক্ষা ছিল, একটা আস্থা ছিল যে হ্যাঁ ফল আসবেই, এরা থাকতে পারবে না, এরা থাকতে পারবে না। একটা জায়গায় সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, এই ছাত্র নেতৃবৃন্দ সহ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে এই স্বৈরাচারকে বিদায় করতে হবে, তারপরের বন্দোবস্তটা আমরা পরে দেখব। ওই ঐক্যটাই সবচেয়ে বড় কাজে লেগেছে আমাদের সবার, যেটা কি আপনি জাতীয় ঐক্য নামে আখ্যায়িত করতে পারেন। এই একটা দফায় এসে এই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, যেহেতু জুলাই বিপ্লব আসছে আর কি। এই যে অগণিত মানুষের প্রাণ প্লাস হচ্ছে এখনো অনেকেই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এই যে যারা এই কাজগুলো করেছে,
তাদের বিচার হওয়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন আইনজীবী হিসেবে? একদম, তাদের বিচার হওয়ার বিষয়টা খুব বিলম্ব করলে এটা একসময় অসমাপ্ত হয়ে যাবে, কারণ তখন আমরা অন্য কর্মকাণ্ডে মনোযোগ চলে যাবে, যেটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। এই জন্য বিচার প্রক্রিয়াটাকে রাখতে হবে 1 নম্বরে যতগুলো কাজ আছে তার মধ্যে এটাকে অন্যতম ধরে এই বিচারের ব্যবস্থাগুলো করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই পথ মারাতে সাহস না পায়, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে না দাঁড়ায়। জুলাই আগস্ট অভ্যুত্থানের বা জুলাই আগস্ট বিপ্লবের যে ধারণা বা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকেও বাস্তবায়ন করতে হবে। এবং যে কথাটা বিভিন্ন জায়গা থেকে এখনও বলা হচ্ছে যে 53 বছরেও বাংলাদেশকে আমরা সেই মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই জায়গাটায় নিতে পারিনি। এই দুটো জায়গাকে সামনে রেখে যদি আমরা এগোই, তাহলে কিন্তু এটা একটা সফল বাংলাদেশের পদযাত্রা শুরু হবে এর মধ্যে থেকে। বিচারের কথা যেহেতু আসলো, সেই ক্ষেত্রে হচ্ছে শেখ হাসিনার বিচার করা কতটা জরুরি? শেখ হাসিনার বিচার করা খুবই জরুরি, খুব বেশি জরুরি এই কারণে যে এটা একটা উদাহরণ হয়ে থাকবে যুগ যুগ ধরে, শুধু বাংলাদেশে নয়, গণতান্ত্রিক বিশ্বের সবার কাছে। কারণ আপনি দেখবেন যে এই বিচারের মধ্য দিয়ে অবিচার নামে যতগুলো প্রাণহানি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলামের যে মূল নেতাগুলো, যারা আমাদের জাতীয় জীবনের বড় বড় প্রতিভা ছিলেন এক একজন এক এক দিকে, তাদেরকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নানাবিধ কলঙ্কিত বিষয় আরোপ করে দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমান সাহেবকে সাজা দেওয়া হয়েছে। আমাদের 60 লক্ষের উপরে নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গুম হয়েছে 1000-এর উপরে, নিহত হয়েছে তাও প্রায় 1300-র মতো। ফ্যাসিস্ট হিসাবে যাকে আখ্যায়িত করা হয়, সে ফ্যাসিজমের যিনি জননী, তার বিচার যদি সামনে না আনা হয়, তাহলে তো ভবিষ্যতে কেউ আবার এর থেকে উৎস আহরণ করে একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। সুতরাং এটাকে একটা দৃষ্টান্ত হিসাবে রাখতে হবে। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি আছে, যেভাবে ভারতে কিছু কিছু ঐতিহাসিক নিদর্শন এভাবে আছে, ওভাবে যাতে সারা পৃথিবীর মানুষ বা এই বাংলাদেশের মানুষরা যুগে যুগে দেখতে পারে যে হ্যাঁ, এই নামে একটা বড় ফ্যাসিস্ট এই দেশে উত্থান হয়েছিল। আপনি কি মনে করেন যে হচ্ছে শুধু শেখ হাসিনার বিচার করা উচিত? 14 দলের তিনি প্রধান ছিলেন, 14 দলের যে অঙ্গ প্রত্যঙ্গ মানে যারা ছিল তার সাথে জোট, তাদেরও বিচার করা প্রয়োজন কি? প্রত্যেকের বিচার করা প্রয়োজন, কারণ 5ই আগস্টের সফলতার 2 দিন আগেও 3 দিন আগেও 14 দলের এই সমস্ত যারা ছিলেন বড় বড় দিকপাল নেতা, আমি তাদেরকে বলবো না, কারণ নেতার যোগ্যতার কথা আমি বলে গেছি যে নেতা কাকে বলে। এই যে বড় বড় দিকপাল ছিলেন, তারাও বলেছিলেন যে শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলির নির্দেশ তারা দিয়েছিলেন এবং বলেছিলেন সেনাবাহিনীকে বলেন কারফিউ আরও বাড়িয়ে দিতে, সান্ধ্য আইন আরও বাড়িয়ে দিতে এবং সেনাবাহিনীর সংখ্যা রাজপথে আরও বাড়ান। অর্থাৎ সব কিছু মনে হচ্ছে যেন পৈতৃক জমিদারেরই একটা ব্যাপার আর কি। বাংলাদেশের মানুষ তুচ্ছ তাচ্ছিল্য, শুধু ওই গুটি কয়েক মানুষরা বেঁচে থাকলেই বোধহয় বাংলাদেশটা থাকবে। তাদের ক্ষমতার সিংহাসন ধরে রাখার জন্য হেন জঘন্য কীর্তিকলাপ নয় যা এই 14 দল নামক এই জোটটি করেছে, এবং তাদের সঙ্গে আরও যারা ছিলেন সুবিধাবাদী কিছু ধর্মীয় রাজনৈতিক দলের লোকেরাও ছিলেন, অমুক ভান্ডারি, তমুক জাকেরি, এরকম অনেকেই ছিলেন। তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। একটা বিষয়, আমরা শেখ হাসিনা এখন ভারতে আছে, ভারতের সাথে বিএনপির সখ্যতার জায়গাটা কতটুকু এই মুহূর্তে? আমাদের সঙ্গে সখ্যতার জায়গাটা সম্পূর্ণ নির্ভর করে পারস্পরিক জাতীয় স্বার্থ সংরক্ষণের উপরে। ভারত যদি আমাদের জাতীয় স্বার্থকে সম্মান দেখায়, আমরাও তাদের জাতীয় স্বার্থকে সম্মান দেখাবো। ভারত যদি আমাদেরকে বৈরী মনে করে আমাদের জাতীয় স্বার্থে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে তাদের সঙ্গে তো সেই সমান্তরাল সম্পর্ক আর থাকবে না। শেখ হাসিনা ওখানে রয়েছেন বলেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে এমনটা মনে করি না। ভারতের সঙ্গে যেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, একটা পর্যায়ে গিয়ে ভারত হয়তো তাকে ফেরত দিবে, এমনটা আশা করতে আমাদের দোষ কি? কিন্তু যেহেতু ভারত 3 দিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছে, ভারতেরও মনে রাখা উচিত আমরাও তাদেরকে 3 দিক থেকে বেষ্টন করে আছি। সেই ছোটবেলায় পড়েছিলাম সিংহ এবং ইঁদুরের গল্প। ইঁদুর বলেছিল সিংহের কাছে যা হাত জোর করে যে আমাকে ছেড়ে দেন, আমাকে প্রাণে মারবেন না, হয়তো কখনো আপনার কাজে লাগতে পারি। তারপর সিংহ যখন জালে আটকা পড়েছিল, ওই ছোট ইঁদুরই কিন্তু জাল কেটে 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 সিংহকে মুক্ত করেছিল। সুতরাং দাদাগিরি করা বেশি ভালো না। বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বিএনপি ভারতের ক্ষেত্রে একটু নত যেন নীতি অনুসরণ করে অনেক ক্ষেত্রে, কিছু মধ্যে জায়গায় অভিযোগ আছে। এই অভিযোগটা তো বিএনপির সঙ্গে বিরুদ্ধে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ওই যে আমি বলেছি, বড় গাছে ঢিল পড়ে বেশি, বড় গাছে ঝড়ের ঝাপটা আগে লাগে বেশি, ভূমিকম্পে বড় বিল্ডিংটাই আগে ধসে পড়ে, এটাই তো প্রকৃতির নিয়ম। বিএনপির সময়ে কিন্তু ছিটমহল বাংলাদেশের কাছে হস্তান্তরের চুক্তিটা হয়েছে বেগম খালেদা জিয়া শাসনামলে। বেগম খালেদা জিয়া শাসনামলেই কিন্তু আপনার গঙ্গার পানি চুক্তির
পানি বন্টনের সীমারেখাটা ছিল। শেখ হাসিনার আমলে এসে চুক্তিটা সম্পাদিত হয়েছে, কিন্তু পানি সেই পরিমাণে আমরা পাইনি। বিএনপির আমলেই প্রথম আপনি দেখবেন যে গ্যাস দেওয়ার জন্য ভারতের জোর দাবি ছিল, কিন্তু আমরা গ্যাস তাদেরকে দেইনি। ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখেই বরাবর কথা বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। এবং শুধু ভারত নয়, পৃথিবীর সমস্ত দেশের সাথে যে যেখানে আছেন। কারণ ওই আমরা তো দেখেছি যে এই যে পলাতক সরকার বলেছে ভারতের সঙ্গে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা ওই স্বামী স্ত্রীর সম্পর্কও করব না, পরস্পরের শত্রু সম্পর্কও যাতে তৈরি না হয় সে ব্যাপারে সচেতন থাকব। তাদের উপরে এইটার দায়িত্ব বেশি বর্তায়, তারা কতটা আমাদের জাতীয় স্বার্থকে দেখবেন। বিজেপি না কংগ্রেস, আপনাদের সখ্যতা কার সাথে বেশি? আমাদের সখ্যতা যারা আমাদের জাতীয় স্বার্থ দেখবে তাদেরকে, এটা বিজেপিও হতে পারে, কংগ্রেসও হতে পারে, অথবা অন্য কোনো তাদের যে জোট বা মোর্চা তারাও হতে পারে। মানদণ্ড হবে ওইটা যে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কারা বেশি ভালোবাসে। দেশের রাজনীতিতে জামাতের সাথে যদি আপনাদের আবারও জোট করে নির্বাচন করতে হয় বা কোনো ঐক্য করতে হয়, সেক্ষেত্রে আপনার ভাবনাটা? না, সেটা সময় বলে দেবে। জামাতের সঙ্গে মিলে তো আমরা একত্রে আন্দোলন করেছি, যুগপথ আন্দোলনও করেছি। আবার জামাত আমাদের বিপক্ষে গিয়ে আমাদেরকে টেনে হিসেবে নামানোর জন্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে রাজপথে আমাদেরকে নামানোর জন্য। সুতরাং জামাতের সঙ্গে আমাদের জোট হবে কিনা, একত্রে নির্বাচন করব কিনা, এটা সময় বলে দেবে। তবে জামাতকে আমরা ভাতৃপ্রতিম সংগঠন মনে করি, বন্ধু সংগঠন মনে করি। তাদের সঙ্গে কোনো বৈরিতা বা তাদের সঙ্গে কোনো রেশারেশির প্রশ্ন আমার কাছে গুরুত্বহীন মনে হয়। এ ধরনের প্রশ্ন 2023-এর 28শে অক্টোবর যেটা হয়েছিল, সেটা জামাত ইসলাম নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করে চলে গেছে। আমরা সেই হামলারগুলো শিকার হয়েছি পলাতক সরকারের বাহিনী কর্তৃক। সেখানে কি বিএনপি কিছুটা ভয় ভীতিতে হারিয়ে গেছে বলা চলে পরবর্তী সময়? না, এমনটা মনে হয় না। ভয়ভীতি সৃষ্টি করার তো চেষ্টা করা হয়েছে। আমাদের প্রথম সারির মূল নেতাদেরকে, যারা পরিকল্পনা এবং রাজপথে বাস্তবায়নের নেতৃত্ব দিতেন, তাদের সবাইকেই তো কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেজন্য আন্দোলন তো থেমে থাকেনি। আমরা নির্বাচনে একটু ফিরবো আবার। সেটা হচ্ছে, আপনি নির্বাচনে কি পরিকল্পনা করেছেন? আমি নির্বাচনে কোনো পরিকল্পনা করিনি। আমার যেহেতু নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা আছে, জাতীয় সংসদে যাওয়ার অভিজ্ঞতা আছে, আবার পরাজিত হওয়ার অভিজ্ঞতাও আছে, সুতরাং দুটোই আমার কাছে একটা প্রস্তুতির মতো। আমি মনে করি দল যেখানে মনে করবে সেখান থেকেই আমি নির্বাচন করার ইচ্ছা রাখি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আর যদি দল মনে করে যে না, নির্বাচন পরিচালনা করা অনেক জরুরি, 2018-তে যেভাবে করেছি সেভাবে করব। এ ব্যাপারে খুব বিশেষভাবে কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা আমার মধ্যে এই মুহূর্তে নেই। নির্বাচন যেহেতু আসলো আর কি, বিষয়টা হচ্ছে সংবিধান নিয়ে। বাংলাদেশের বর্তমান সংবিধানটা সংস্কার করা কতটা প্রয়োজন? সংবিধান সংস্কার করা প্রয়োজন, কিন্তু সংবিধানটা সংস্কার করতে হবে সংবিধানের মূল বিষয়টাকে বজায় রেখে, মূল ভাবধারাগুলোকে বজায় রেখে। বিশেষ করে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি জিনিসকে মাথার মধ্যে রেখে আরও অনেক জিনিস এখানে সংস্কার করার মতো আছে, পরিবর্তন করার মতো আছে। কিন্তু পুরো সংবিধানটাকে বাতিল করার কথা যদি কেউ বলেন, তাহলে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয়। কারণ লক্ষ লক্ষ মানুষের রক্ত, হাজার হাজার মা বোনদের সম্ভ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তো আমরা স্বাধীনতাটা পেয়েছি। সুতরাং ওইটাকে, সংবিধানটাকে বাদ দেওয়া নয়, সংবিধানটাকে আরও স্বয়ংসম্পূর্ণ বা আরও আধুনিক বা আরও গণতান্ত্রিক করার জন্য কি কি পদ্ধতি নেওয়া যায় সেটা হওয়া উচিত। বেগম খালেদা জিয়া কি নির্বাচনে আসবেন কিনা, এই নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা তো চাই উনি নির্বাচনে আসুক, কারণ বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের একমাত্র নেতা, আমি রিপিট করলাম আবার, যিনি জীবনে কোনো নির্বাচনে কোথাও পরাজিত হন নাই। এলো এক। আর দ্বিতীয় হলো যে বাংলাদেশের গোটা মানচিত্রের ঘুরে ঘুরে সব জায়গায় উনি নির্বাচন করেছেন। একদম টেকনাফে বলেন আপনি সেখানেও, তেঁতুলিয়া বলেন সেখানেও, কক্সবাজারে বলেন সেখানেও, পায়রাতে বলেন সেখানেও। অর্থাৎ বাংলাদেশের এই সমগ্র ভূখণ্ডে বেগম খালেদা জিয়া সমান জনপ্রিয়তা প্রমাণ করেছেন। 5 সিটে যখন নির্বাচন করেছেন 5টিতেই জিতেছেন, 3 সিটে যখন নির্বাচন করেছেন 3টিতেই জিতেছেন। আর কোনো নেতার এই রেকর্ড নেই। তাহলে তারেক রহমান কি সেই জায়গায় স্থান নিতে পারবে কিনা? তারেক রহমান সেই জায়গায় স্থান নিতে পারবেন বলেই তো আমরা বিশ্বাস করি। কারণ বিষয়টা তো হচ্ছে আদর্শের, বিষয়টা হচ্ছে আস্থার। সে আদর্শের দিকটাকে উনি যেভাবে ধারণ করেছেন এবং আস্থার জায়গাটাও নেতাকর্মীরা ওনার মধ্যে সেভাবে রাখতে পারছেন ওনার উপরে, এবং দেখতে পাচ্ছেন যে আস্থা রাখার মতো একটা যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের গুণাবলী ওনার মধ্যে আছে। শেষ প্রশ্ন একেবারে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদেরকে বিভিন্নভাবে সমালোচনার শিকার হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনার মন্তব্য? বর্তমান সরকার তো সমালোচনা ইনভাইট করছে প্রকাশ্যে,
যে আপনারা আমাদেরকে ভুল ধরিয়ে দেন, আমরা সংশোধন করবো, আমরা এই করবো ওই করবো। কিন্তু মুশকিলটা হচ্ছে ওনাদের যেহেতু কোনো অভিজ্ঞতা নেই এর আগে দেশ পরিচালনার, সর্বোচ্চ কোনো ছোট ছোট প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা ওনাদের আছে, সেই জন্য ওনাদের উচিত এই সমালোচনাটা কমানোর জন্যে বা এই সমালোচনাটা যাতে না হয় সেরকম কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্যে যারা অভিজ্ঞ দেশ পরিচালনায় এবং এই দেশের নিয়ে যারা চিন্তা করেন রাষ্ট্রীয় পর্যায়ে ভালোর জন্য কি কি আধুনিক চিন্তাভাবনা তাদের মধ্যে আছে এগুলোকে আহরণ করা, সংগ্রহ করা। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সঙ্গে ওনাদের আলোচনাটা ধারাবাহিকভাবে হওয়া উচিত, প্রকাশ্যে অপ্রকাশ্যে দুইভাবেই হতে পারে। যেটা জিয়াউর রহমান সাহেব করতেন, শিক্ষকদের সঙ্গে বসতেন, চিকিৎসকদের সঙ্গে বসতেন, এনজিও কর্মকর্তাদের সঙ্গে বসতেন, সামরিক কর্মকর্তাদের সঙ্গে, সিভিল প্রশাসনের সঙ্গে। এই কাজগুলো তো ওনারা করতে পারেন, সেই কাজগুলো করলে কিন্তু সমালোচনার মাত্রাটা কমে যাবে। একেবারে শেষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ। নয়া দিগন্তের দর্শকদেরকে যদি কিছু বলতে চান, লাস্ট 15 বছর নয়া দিগন্ত অনেকটা লড়াই সংগ্রাম করেই টিকে আছে, সেই দর্শকদের যদি আপনি কিছু বলতে চান। নয়া দিগন্ত অনেক অত্যাচার সহ্য করেছে। এটার পরিচালনার সঙ্গে যারা জড়িত, সম্পাদক থেকে শুরু করে অনেকে শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন। তারপরেও তারা সাহসের সাথে এই কাজে নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন। সুতরাং আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করার জন্য এটা যেন একটা সত্যিকার অর্থে নয়া দিগন্ত হিসেবে জাতির সামনে উপস্থিত হয়।